নমস্কার, গল্পের গ্রামাফোন চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আজ গল্পের গ্রামাফোন চ্যানেলের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা রসময়ীর রসিকতা। ক্ষেত্রমোহন বাবুর অষ্টাদশ বর্ষব্যাপী দাম্পত্য জীবন স্ত্রীর সহিত যুদ্ধ বিগ্রহ ও সন্ধি করিতে করিতেই কাটিয়াছে। এমন রণরঙ্গিনী স্ত্রী বঙ্গদেশে প্রায় দেখাই যায় না। ক্ষেত্রমোহনের বয়স এখন 40 বৎসর, স্ত্রী রসময়ীর বয়স 30। রসময়ী এ নাম যে রাখিয়াছিল বলিহারি তাহার প্রতিভা। তবে রস তো অনেকগুলি আছে কিনা, এক্ষেত্রে রৌদ্র রস। ক্ষেত্রমোহন একজন বাংলা নবিশ মুক্তার, হুগলিতে থাকিয়া বেশ 2 পয়সা উপার্জন করেন। বাড়ি তাহার হুগলিতে নহে, জেলার মধ্যে কোনো এক পল্লী গ্রামে। তবে কয়েক বৎসর হুগলিতে নিজ বাটি নির্মাণ করিয়া বাস করিতেছেন। দুঃখের বিষয়, এ পর্যাপ্ত ক্ষেত্রমোহনের সন্তানাদি কিছুই হয় নাই। স্ত্রীর যেরূপ বয়স, আর হইবার বর্ষাও নাই। অনেকদিন তাহার মাসি পিসি প্রভৃতি পুনর্বার বিবাহ করিবার জন্য তাহাকে অনুরোধ করিতেছেন। ক্ষেত্রমোহনের আন্তরিক বাসনাও তাহাই, কিন্তু রসময়ীর ভয়ে এ পর্যন্ত এ বিষয়ে কোনো রূপ চেষ্টা চরিত্র করিতে সাহস করেন নাই। ইতিমধ্যে সামান্য একটা ঘটনা উপলক্ষে রসময়ী ভয়ানক বিপ্লবের সৃষ্টি করিয়া ক্ষেত্রমোহনকে 2 দিন গৃহছাড়া করিল। অবশেষে নিজে তাহার পিত্রালয় হালিশহরে চলিয়া গেল। ক্ষেত্রমোহন তখন সাহসে ভর করিয়া গৃহে ফিরিয়া আসিলেন এবং প্রতিজ্ঞা করিলেন রসময়ীর আর মুখ দর্শন করিবেন না, অন্যত্র বিবাহ করিবেন। এ বাড়িতে রসময়ীকে আর ঢুকিতে দিবেন না, এই শেষ। হালিশহর গ্রামটি হুগলিরই অপর পারে, মধ্যে গঙ্গা প্রবাহিতা। চৌধুরী পাড়ায় রসময়ীর পিত্রালয়। অনেকদিন হইল তাহার পিতামাতার কাল হইয়াছে। এখন সে বাড়িতে রসময়ীর বিধবা দিদি বিনোদিনী এবং তাহার 2টি ছোট ভাই নবীন ও সুবোধ বাস করে। নবীন কাঁচরাপাড়ায় কারখানায় কর্ম করে। সুবোধ স্কুল ছাড়িয়া এখন বাড়িতেই বসিয়া আছে, এখনো কিছু জুটে নাই। মাসাধিক কাল রসময়ী হালিশহরে বাস করিতেছে। পূর্বে পূর্বে এরূপ স্থলে 2-4 দিন বা বড়জোর 1 সপ্তাহ পরে দন্তে তৃণ করিয়া ক্ষেত্রমোহন আসিয়া উপস্থিত হইতেন এবং কত সাধ্য সাধনা করিয়া স্ত্রীকে গৃহে ফিরাইয়া লইয়া যাইতেন। কিন্তু এবার সে নিয়মের ব্যতিক্রম দেখিয়া রসময়ী কিছু চিন্তিত হইয়া পড়িয়াছে। পাড়ার একজন বালক প্রত্যহ নৌকোযোগে গঙ্গা পার হইয়া হুগলি ব্রাঞ্চ স্কুলে পড়িতে যাইত। সে ছেলেটি গ্রামে প্রচার করিয়া দিল ক্ষেত্রমোহন বাবুর বিবাহ দিন স্থির হইয়া গিয়াছে। এই কথা শুনিয়া রসময়ীর দিদি বিনোদিনী একদিন বৈকালে ছেলেটিকে বাড়িতে ডাকিয়া আনিলেন। তাহাকে সন্দেশ ও রসগোল্লা খাইতে দিয়া বলিলেন, বাবা, শুনলাম নাকি আমাদের ক্ষেত্রর আবার বিয়ে করছে, এ কথা কি সত্যি? বালক বলিল, হ্যাঁ সত্যি বই কি। আমাদের ক্লাসে সুরেশ বলে একটি ছেলে পড়ে, চুচড়োই তার মামার বাড়ি, তারই মামাতো বোনের সঙ্গে বিয়ে। ঠিক জানো? জানি বই কি, সুরেশই তো আমাকে বলেছে দিন স্থির পর্যন্ত হয়ে গেছে। তার মামার নাম কি? নাম হরিশ্চন্দ্র চাটুর্যে,
জজ আদালতে কাজ করেন। তাদের বাড়িটি তুমি চেনো বাবা? হ্যাঁ, চিনি বই কি। সুরেশের সঙ্গে কতবার গিয়েছি। কত বড় মেয়ে? এই আমাদের বয়সী হবে। বালকটির বয়স 13 বৎসর। কেমন দেখতে? তা বেশ সুন্দর। বিনোদিনী কিয়ৎক্ষণ চিন্তা করিলেন, শেষে বলিলেন, আচ্ছা, কাল একবার আমাদের দু বোনকে সে বাড়িতে নিয়ে যেতে পারো বাবা? কেন? তাদের একবার মিনতি করে বলে দেখি, বিয়ে হলে আমার বোনটিরও সুখ হবে না, তার মেয়েও জলে পড়বে। কাল একবার আমাদের নিয়ে চলো। কখন? এই খাওয়া দাওয়ার পরে। আমার স্কুল কামাই হবে যে। একদিনের জন্য মাস্টারের কাছে ছুটি নিও এখন। আমি বরং তোমায় একটি টাকা দেব, ঘুড়ি নাটাই এসব কিনো। বালকটি ব্যগ্রভাবে নিজের সম্মতি জানাইল। পরদিন বেলা 11টার সময় দুই ভগিনীকে লইয়া বালকটি চুঁচুড়া যাত্রা করিল। গঙ্গাপার হইয়া ঘোড়ার গাড়ি ভাড়া করিয়া মাধবীতলায় হরিশবাবুর গৃহে গিয়া উপস্থিত হইল। খিড়কি দরজার সম্মুখে দাঁড়াইল। রসময়ী বলিল, এই বাড়ি? হ্যাঁ। আচ্ছা, তুমি গাড়ির ভেতর বসে থাকো, আমরা চট করে ওদের সঙ্গে দেখাটা করে আসি বলিয়া দুইজনই অবতরণ করিয়া বাড়ির মধ্যে প্রবেশ করিল। সে বাড়ির মেয়েরা কেহ তখন স্নান করিতেছে, কেউ খাইতে বসিয়াছে, কেহ বা আহার আনতে উঠোনে বসিয়া চুল শুকাইতেছে। হঠাৎ দুইজন ভদ্রঘরের অপরিচিতা স্ত্রীলোককে প্রবেশ করিতে দেখিয়া একজন সবিস্ময়ে বলিল, তোমরা কারা গা? বিনোদিনী বলিল, আমরা হালিশহর থেকে তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি। স্ত্রীলোকটি সন্দিগ্ধভাবে বলিল, এসো, বসো। দুইজনে বারান্দায় উঠিয়া উপবেশন করিয়া বলিল, বাড়ির গিন্নি কোনটি? একজন প্রৌঢ়াকে দেখাইয়া সকলে বলিল, ইনিই গিন্নি। গৃহিণী বলিলেন, তোমরা কি মনে করে এসেছো বাছা? বিনোদিনী বলিল, তোমাদের মেয়ের নাকি বিয়ে? গৃহিণী বলিলেন, হ্যাঁ, আমার ছোট মেয়েটির বিয়ে। কবে? এই 20 মাঘ দিন স্থির হয়েছে। পাত্রটিকে? ক্ষেত্রমোহন চক্রবর্তী, হুগলিতে মোক্তারি করেন। সতীনের ওপর মেয়ে দিচ্ছ বাছা? গৃহিণীর বিস্ময় প্রতি কথায় বাড়িয়া চলিয়াছিল। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমরা চেনো নাকি? বিনোদিনী বলিল, চিনি নে আবার, খুব চিনি, আমাদের গ্রামেই তো বিয়ে করেছে। গৃহিণী বলিলেন, হ্যাঁ, সতীন আছে বটে, কিন্তু সে স্ত্রীকে পরিত্যাগ করেছে। রসময়ী এতক্ষণ চুপ করিয়া বসিয়া শুনিতেছিল। তাহার মনের রাগ ক্রমশই বৃদ্ধিপ্রাপ্ত হইতেছিল। এই কথা শুনিয়া হস্তপদ ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল, চক্ষু দুইটি লাল হইয়া উঠিল। বিনোদিনী জিজ্ঞাসা করিল, কেন পরিত্যাগ করেছে কিছু শুনেছ গো? শুনেছি সে নাকি বড় দজ্জাল। শ্রবণমাত্র রসময়ী তরক করিয়া লাফাইয়া উঠিল। বারান্দার কোণে ছিল এক গাছা ঝাঁটা। নিমেষ মধ্যে সেইটা দুই হস্তে ধরিয়া গৃহিণীর উপর সপাসপ মারিতে আরম্ভ করিল। সঙ্গে সঙ্গে বলিতে লাগিল, কেন কেন, আর কি মরবার জায়গা পেলে না? আমার স্বামী ছাড়া কি তোমার মেয়ের জন্য পাত্তর জুটলো না? এই অভাবনীয় ঘটনায় বাড়ির লোকে
তাহাকে কামড়াইয়া দিল। হাঁপাইতে হাঁপাইতে বলিতে লাগিল, কোনেটি গেল কোথা? তাকে একবার বের করো না। চোখ দুটো গেলে দিয়ে যায়, নাকটা কেটে দিয়ে যায়, দাঁতগুলো ভেঙে দিয়ে যায়। বিনোদিনী এতক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়াছিল। ক্রমে সদর দরজার লোক হৈ হৈ করিতে লাগিল। তখন সে বলিল, রসময়ী, থাম থাম, ক্ষমা দে বোন, খুব হয়েছে, চল বাড়ি চল। ঝি ছুটিয়া বাড়িতে প্রবেশ করিয়া বলিল, ওগো যেতে দিওনি, থানার খবর দিয়ে এসেছি, দারোগা আসছে। পুলিশের নাম শুনিয়া রসময়ী বলিল, চল দিদি চল। যাবে কোথা? দারোগা আসুক তবে। পাপঘাটে চলো। বলা বাহুল্য, হরিশ্চন্দ্রবাবু ক্ষেত্রমোহনকে কন্যাদান করিলেন না। তাহার গৃহিণী বলিলেন, সে খুনে মেয়ে মানুষ, বিয়ে দিলে আমার মেয়েকে খুন করে ফেলবে। তুমি অন্যত্র চেষ্টা দেখো। পরের দিন কাছারিতে গিয়া হরিশবাবুর মুখে ক্ষেত্রমোহন সকল কথায় শ্রবণ করিলেন। রাগে তাহার সর্বশরীর জ্বলিতে লাগিল। কাছারি হইতে বাড়ি ফিরিয়া হাত মুখ ধুইয়া অন্তঃপুরে বসিয়া ক্ষেত্রবাবু তামাক খাইতেছিলেন। এমন সময় হঠাৎ ঝড়ের মতো রসময়ী আসিয়া প্রবেশ করিল। কয়েক মুহূর্ত নির্বাক হইয়া ক্ষেত্রমোহনের পানে দৃষ্টিপাত করিল। সেই প্রকার দৃষ্টিপাত, যে দৃষ্টিপাতে পূর্বে মুনি ঋষিরা লোককে ভস্ম করিয়া ফেলিতেন। ক্ষেত্রবাবু বলিলেন, কি মনে করে? রসময়ী অসম্ভব সংযমের সহিত উত্তর করিল, একটা শ্রাদ্ধের জোগাড় করতে। তাহার ওষ্ঠযুগল ক্রোধে কম্পিত হইতে লাগিল। তামাক টানিতে টানিতে ক্ষেত্রমোহন বাবু বলিলেন, শ্রাদ্ধটা কার? হরিশ চাটুর্যের মেয়ের, আর মেয়ের মার। তাহলে দুটো শ্রাদ্ধ বলো, সঙ্গে সঙ্গে অমনি নিজেরটাও সেরে নিলে হয় না? সেইটি হবে না এখন। বুড়ো বয়সে বিয়ে করছো নাকি শুনলাম। ফুকো নামাইয়া একটু উত্তেজিত ভাবে ক্ষেত্রমোহন বলিলেন, করছি তো, করব না কেন? তোমার ভয়ে নাকি? রসময়ী চিৎকার করিয়া হাত নাড়িয়া বলিল, করো না, করে একবার মজাটাই দেখো না। কি করবে তুমি? এই এমন কিছু না, আঁশবটিটি দিয়ে সে মেয়ের নাক কেটে দেব, আর বুকে একখানা 10 মুনে পাথর চাপিয়ে দেব। আর তোমার নাকটা যদি কেউ কেটে দেয়? এসো না, কাটো না। তুমি কাটো না হয়। বলিয়া রসময়ী নিজের কোমরে 2 হাত দিয়া ঝুঁকিয়া নিজের মুখ ক্ষেত্রমোহনের অতি নিকটে সরাইয়া দিল। স্ত্রীর এত দৃশ্য বিনয় দেখিয়া ক্ষেত্রমোহন আবার ফুঁকা উঠাইয়া লইয়া আপন মনে টানিতে লাগিলেন। ঝুঁকিয়া থাকিয়া যখন ক্লান্তি বোধ হইল, রসময়ী তখন নিজের মুখ সরাইয়া লইয়া আবার সোজা হইয়া দাঁড়াইল। বলিল, তাহলে আশবটিতে শান দিয়ে রাখি গে। সম্বন্ধ পাকা হলে খবরটা দিও। চুপি চুপি যেন শুভকর্মটা সেরে ফেলো না। ক্ষেত্রমোহন বলিলেন, তুমি না মরলে আর বিয়ে করছি নে। মরবে কবে? এই কথা শুনিয়া রসময়ী বিদ্রূপের স্বরে হা হা করিয়া হাসিয়া উঠিল। বলিল, আমি মরবো কবে জিজ্ঞেস করছো? রশি বামনি এমনি মরছে না, তার এখনো অনেক দেরি, বিস্তর বিলম্ব। তোমার বিয়ে করবার বয়স যাবে, বুড়ো থুরথুরে হবে, ভুয়ে মুয়ে হয়ে যাবে। যখন আর কেউ মেয়ে তোমায় দিতে রাজি হবে না, তখন আমি মরব। দাম্পত্য রসালাপ এই পর্যন্ত অগ্রসর হইলে বাহিরে একখানি গাড়ি থামিবার শব্দ হইল।
রসময়ী বলিল, তবে সেই কথাই রইল, এখন তবে আসি। দিদি ওপাড়ায় তার জায়ের বাড়ি গিয়েছিল, ভাবলাম তার সঙ্গে এসে তোমার সঙ্গে দুটো মনের কথা কয়ে যায়, বলিয়া রসময়ী প্রস্থান করিল। উক্ত কথোপকথনের 6 মাস কাটিয়া গিয়াছে। রসময়ীর গর্ব সফল হইল না, সে এখন মৃত্যু শয্যায় শায়িত। সংবাদ পাইয়া ক্ষেত্রমোহন বাবু হালি শহরে গেলেন। চিকিৎসাদির কিছু ত্রুটি হইল না, কিন্তু রসময়ী বাঁচিল না। গঙ্গাত্রে লইয়া গিয়া ক্ষেত্রমোহন স্ত্রীর মুখাগ্নি করিলেন। আশ্চর্য সংসারের মায়া, যে এত কষ্ট দিয়াছে তাহার জন্য ক্ষেত্রমোহন ঝরঝর করিয়া অশ্রুপাত করিতে লাগিলেন। আরো মাস 6 কাটিল। ক্ষেত্রমোহনের পার্শ্বচর বন্ধু বান্ধবগণ নানা স্থানে পাত্রী অন্বেষণে ব্যস্ত হইলেন। অবশেষে হুগলির নিকটবর্তী একটি গ্রামে সুযোগ্য পাত্রীর সন্ধান পাওয়া গেল। ক্ষেত্রমোহন স্বয়ং গিয়া দেখিয়া আসিলেন। মেয়েটি ডাগর, দেখিতেও ভালো। বিশেষ মেয়ের পিতা একটি বড় জমিদারের নায়েব। অধিককার মামলা মোকদ্দমাগুলিও এই সূত্রে ক্ষেত্রমোহন বাবুর করায়ত্ত হইবে। কন্যার পিতা রজনীকান্ত ঘোষাল ইংরেজি লেখাপড়া জানা ব্যক্তি। বিবাহের কথাবার্তা পাকা হইল। বরের খুড়া মহাশয় গ্রাম হইতে আসিয়াছেন, করল আশীর্বাদ। প্রভাতে অফিস কক্ষে বসিয়া 2-4 জন মক্কেলের সঙ্গে মুক্তারবাবু কথাবার্তা কইতেছিলেন। খুড়ো মহাশয় একখানি বঙ্গবাসী হস্তে ঘরের করে বসিয়া তামুক সেবন করিতেছিলেন। এমন সময় ডাক পিয়ন আসিল। ক্ষেত্রমোহন বাবুর হস্তে একখানি পত্র দিয়া গেল। খামের ওপর হস্তাক্ষরের প্রতি দৃষ্টিপাত করিয়া ক্ষেত্রমোহনের মাথা ঘুরিয়া গেল। 2-4 বার চক্ষু রগড়াইয়া বারংবার খামখানির শিরোনামা পরীক্ষা করিতে লাগিলেন। কাছে আনিয়া দূরে সরাইয়া নানা প্রকারে দেখিলেন। অবশেষে কম্পিত হস্তে পত্রখানি খুলিলেন। পড়িয়া তাহার মুখ বিবর্ণ হইয়া গেল। মক্কেলকে বলিলেন, আচ্ছা, এখন তোমরা যাও, আজ সকাল সকালই কাছারি যাব, সেইখানে বাকি কথাবার্তা হবে এখন। মক্কেলগণ চলিয়া গেলে খুড়া মহাশয় বলিলেন, চিঠি এলো ক্ষেত্তর? জড়িত স্বরে ক্ষেত্রমোহন বলিলেন, আজ্ঞে হ্যাঁ। কোথাকার চিঠি? তাই তো ভাবছি। ক্ষেত্রমোহনের মুখভাব এবং কণ্ঠস্বরে বিকৃতি লক্ষ্য করিয়া খুড়া মহাশয় উঠিয়া নিকটে আসিলেন। তখন ক্ষেত্রমোহন পত্রখানি দ্বিতীয়বার পাঠ করিতেছেন। তাহার নিঃশ্বাস বন্ধ হইবার উপক্রম হইয়াছে, চক্ষু কপালে উঠিয়াছে। খুড়া মহাশয় দ্রুতভাবে বলিলেন, কি ব্যাপার, কি কোনো দুঃসংবাদ নয় তো? ক্ষেত্রমোহন বাবু নীরবে পত্রখানি খুড়া মহাশয়ের হাতে দিলেন। তিনি পত্র লইয়া চশমার অনুসন্ধান করিয়া চক্ষে পড়িলেন। জানলার কাছে দাঁড়াইয়া খুড়া মহাশয় পত্রখানি পড়িতে লাগিলেন। সাধারণ পাতলা চিঠির কাগজে বেগুনি রঙের ম্যাজেন্টা কালি দিয়া লেখা। উপরে স্থানের নাম নাই, তারিখ নাই, নিম্ন প্রকার লিখিত, শ্রী শ্রী দুর্গা সহায়, প্রণামপূর্বক নিবেদনঞ্চ বিশেষ। তোমার মতিশ্চন্ন ধবিয়াছে, মনে করিয়াছ রসময়ী মরিয়াছে, আপদ গিয়াছে, এইবার বিবাহ করি। আমি মরিয়াছি বটে, কিন্তু তাই বলিয়া তুমি নিষ্কৃতি পাইয়াছ তাহা মনে করিও না। বাড়ির সম্মুখে যে বটগাছ আছে, তাতেই আমি আজকাল বাস করিতেছি। তুমি কি করো, কোথায় যাও, সমস্তই আমি সেখানে বসিয়া দেখিতেছি। রাত্রিরে গাছ হইতে নামিয়া মাঝে মাঝে তোমার শয়ন ঘরে যায়, তোমার খাটের চারিদিকে ঘুরিয়া বেড়ায়। একবার ইচ্ছে করে গলাটা টিপিয়া দিয়া তোমাকে আমার সঙ্গী করি। আমার এখানে
বড্ড একলা বোধ হয়। আমার চেহারা এখন অতিশয় খারাপ হইয়া গিয়াছে। আমার গায়ের মাংস চামড়া আর কিছুই নাই, খালি হাড় আছে, তাও সাদা নয়। গঙ্গার তীরে আমাকে যে পোড়াইয়াছিলে তাহাইতে হাড়গুলো কালো কালো হইয়া গিয়াছে। যা হোক, নিজের রূপ বর্ণনা নিজের মুখে শোভা পায় না। বিবাহ করিও না, করিলে তোমার ললাটে অশেষ দুর্গতি নিকা আছে। রসময়ী। পত্র পড়িয়া খুড়ো মহাশয়ের মুখ কালিমময় হইয়া গেল। ভীতস্তরে জিজ্ঞাসা করিলেন, এ হাতের লেখা কার চিনতে পারছো? খুব চিনি, তারই হাতের লেখা। অন্য কেউ জাল করেনি তো? ভগবান জানেন। খুড়ো মহাশয় নিকটস্থ চেয়ারে বসিয়া পড়িলেন। কিয়ৎক্ষণ ছাদের কড়িকাঠের পানি চাহিয়া বলিয়া উঠিলেন, জয় রাম, সীতারাম, রাম রাঘব রাবণারী, রাম রাম রাম। খুড়ো মহাশয়কে এতদবস্থায় দেখিয়া ক্ষেত্রমোহনের আরো ভয় হইল। বলিলেন, আচ্ছা খুড়ো মহাশয়, ভূতে কখনো চিঠি লেখে? খুড়ো মহাশয় বলিয়া উঠিলেন, ভূত বলতে নেই, ভূত বলতে নেই, উপদেবতা বলো। জয় রাঘব রামচন্দ্র। দুইজনেই নির্বাক। অবশেষে খুড়া মহাশয় বললেন, দেখো, কারোর বদমাইশি নয় তো? এমনটা কি হতে পারে? অনেক রকম ভৌতিক উপদ্রবের কথা শুনেছি বটে, কিন্তু এই রকম কখনো তো শোনা যায়নি। আচ্ছা, বৌমার হাতের লেখা আগেকার চিঠিপত্র কিছু আছে কি? লেখাটা মিলিয়ে দেখলে হয়। ক্ষেত্রমোহন বলিলেন, পুরনো চিঠি আছে বই কি, বলিয়া বাটির মধ্যে প্রবেশ করিয়া চাবি পাঁচখানা বাহির করিয়া আনিলেন। খুড়ো মহাশয় চশমার কাঁচ দুইখানি কোঁচার কাপড়ে ভালো করিয়া মার্জনা করিয়া লইলেন। পরে পত্রগুলি লইয়া অত্যন্ত সাবধানে হস্তাক্ষর মিলাইতে লাগিলেন। অবশেষে সেগুলি টেবিলের উপর ফেলিয়া দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া বলিলেন, হ্যাঁ, একই হাতের লেখা তো দেখছি। খামখানা উল্টিয়া পাল্টিয়া দেখিতে লাগিলেন। 1 পয়সার 6 আনাওয়ালা সাদা খাম, তাহাতে একখানি 2 পয়সার টিকিট আঁটা আছে। ক্ষেত্রমোহনের হাতে খামখানি দিয়া বলিলেন, কোথাকার ছাপ দেখো তো। ক্ষেত্রবাবু বাংলা নবিশ মুক্তার হইল ইংরেজি ছাপার অক্ষর পড়িতে পারিতেন। ছাপ পরীক্ষা করিয়া বলিলেন, হুগলির ছাপ, কালকের তারিখ। খুড়ো মহাশয় চুপ করিয়া বসিয়া রইলেন। মাঝে মাঝে কেবল অস্ফুট স্বরে বলিতে লাগিলেন, জয় রাম, শ্রীরাম, সীতারাম। কাছারির বেলা হয় দেখিয়া মুক্তারবাবু স্নান করিয়া আহারে বসিলেন, কিন্তু কিছুই খাইতে পারিলেন না। রান্নাঘরের বারান্দায় যেখানে বসিয়া তিনি আহার করিতেছিলেন, সেখান হইতে বটগাছটার অগ্রভাগ দেখা যায়। খান আর মাঝে মাঝে সেই গাছটির পানে চাহেন। একসময় একটা গাছের ডাল খড়খড় করিয়া নড়িয়া উঠিল। কাহার যেন হাসির শব্দ শোনা গেল। ক্ষেত্রমোহন বাবুর আর খাওয়া হইল না, উঠিয়া পড়িলেন। মুখ প্রক্ষালন করিয়া বাহিরে আসিয়া বটগাছটার পানি চাহিয়া রহিলেন। 2-3টা কাঠবিড়ালি ডালে ডালে পরস্পরকে তাড়া করিয়া ফিরিতেছে। গোটাকত কাক উচ্চ শাখায় বসিয়া জাতীয় সঙ্গীত গাইতেছে। ইহা ভিন্ন আর কিছু দেখিতে পাইলেন না। সেই দিন সন্ধ্যাবেলা ক্ষেত্রমোহনের শয়নকক্ষে খুড়া ভাইপো বসিয়া কথোপকথন করিতেছিলেন। দিবসে খুড়া মহাশয় কপাটের বাহিরে এবং ভিতরে দেওয়ালময় রাম রাম লিখিয়া দিয়াছেন। অদ্য দুইজনেই এক শয্যায় শয়ন করিলেন। বালিশের তলায় একখানি কৃত্তিবাসী রামায়ণ রক্ষিত হইবে এবং ঘরে সমস্ত রাত্রি আলো জ্বলিবে বন্দোবস্ত হইয়া গিয়াছে। ক্ষেত্রমোহন বলিলেন, তাহলে খুড়ো কি করা যায়? বিবাহটা বন্ধ করে দেওয়া যাবে? খুড়ো মহাশয় বলিলেন, আমি তো তা দরকার দেখছি নে। যদি কোনো উপদ্রব অত্যাচার হয়? খুড়ো মহাশয় কিয়ৎকাল চিন্তা করিলেন।
শেষে বলিলেন, ভয়ের কোনো কারণ দেখি নে। ওই যে বলেছে, ইচ্ছা করে তোমার গলাটা টিপে দিই। না, তা পারবে না। হাজার হোক, স্বামী তো বটে। আর যে বলেছে, বিয়ে করো না, করলে তোমার অশেষ দুর্গতি হবে। অশেষ দুর্গতি হবে, তার মানে এ নাও হতে পারে যে আমি তোমার অশেষ দুর্গতি করব। ওর মনে বোধে এই যে অধিক বয়সে বিবাহ করলে যে সমস্ত সাংসারিক অশান্তি উপস্থিত হয়, তাই তোমারও অদৃষ্টে ঘটবে। ক্ষেত্রমোহনবাবু চুপ করিয়া রইলেন। মনে ভয়ও যথেষ্ট আছে, অথচ বিবাহ করিবার লোকটিও সম্বরণ করা তাহার পক্ষে অসাধ্য। পরের দিন আশীর্বাদ হইয়া গেল, কিন্তু ক্ষেত্রমোহন যে ভৌতিক পত্র পাইয়াছেন সে কথাও রাষ্ট্র হইতে বিলম্ব হইল না। নায়েব রজনীবাবুরও কানে ক্রমে কথা পৌঁছিল। বলিয়াছি তিনি ইংরেজি জানা ব্যক্তি। শুনিয়া হা হা করিয়া হাসিয়া উঠিলেন, বলিলেন, ভূত? এই বিংশ শতাব্দীতে ভূতে বিশ্বাস করতে হবে? বিবাহের দিন স্থির হইয়াছে ৮ই ফাল্গুন, আর ৫ দিন মাত্র বাকি আছে। উভয় পক্ষ হইতে সমস্ত আয়োজনাদি হইতেছে। বিকালে বৈঠকখানায় ক্ষেত্রবাবু জন কয়েক বন্ধু বান্ধব লইয়া বসিয়াছিলেন। ইহাদের মধ্যে একজন সরকারি উকিল, নাম মনোহর বাবু। লোকটির বয়স ৪০ পার হইয়াছে। চোখে সোনার চশমা, মাথায় ঝাঁকড়া চুল, মুখমণ্ডল প্রচুর গোঁফদাড়িতে আবৃত, হাতে বড় বড় নখ। এক কথায় লোকটি থিওজফিস্ট। ক্ষেত্রবাবুর ভৌতিক পত্রপ্রাপ্তির সমাচার অবগত হইয়া অবধি মনোহরবাবু ইহার সঙ্গে একটু ঘনিষ্ঠতা স্থাপন করিয়া লইয়াছেন। অপর একজন মধ্যযুবক, নাম সুরেন্দ্রনাথ। ইনি এলেফেল করা শিক্ষিত মোক্তার, বিস্তর ইংরেজি উপন্যাস পাঠ করিয়াছেন। সুরেন্দ্রনাথ বলিলেন, ক্ষেত্রবাবু, একটা কথা আমার মনে হচ্ছিল। অনেক উপন্যাসে পড়া গেছে একটা দুর্ঘটনা ঘটে গেল, যেমন বেলে কলিশন বা নৌকাডুবি বা আর কিছু। সকলেই মনে করছে অমুক লোকটা মরে গেছে, মৃত্যুর চাক্ষুষ সাক্ষীরও অভাব নেই, কিন্তু শেষ দিকটাই দেখা গেল সে বেঁচে আছে। তাই আমার মনে হয়, হয় আপনার স্ত্রী এখনো বেঁচে আছেন, নয় এ চিঠি জাল। কিন্তু আপনার দৃঢ় বিশ্বাস এ চিঠি তারই হাতের লেখা, জাল নয়। সুতরাং আপনার স্ত্রী বেঁচে আছেন। বিশ্বাস করা ছাড়া আর উপায়ন্ত নেই, কারণ এ বিংশ শতাব্দীতে ভূতের অস্তিত্ব কোনো মতেই বিশ্বাস করা যায় না। থিওজফিস্ট উকিলবাবুটি ইহা শুনিয়া বলিলেন, কেন মশায়, বিংশ শতাব্দীতে ভূতের অস্তিত্ব কোনো মতে বিশ্বাস করতে পারেন না কেন? নবীন মোক্তারবাবু বলিলেন, কারণ আমি কখনো দেখিনি। শুনিয়া মনোহরবাবু বিজ্ঞভাবে হাস্য করিয়া বলিলেন, সম্রাট সপ্তম এডওয়ার্ডকে কখনো দেখেছেন? না, দেখিনি। তিনি আছেন বলে বিশ্বাস করেন? করি, তার কারণ আমি না দেখলেও হাজার হাজার লোক তাকে দেখেছে, তার ১০-২০ খানা ছবিও দেখেছি। কিন্তু ভূত আমি নিজে দেখেছি এমন কথা আজ পর্যন্ত কাউকে বলতে শুনলাম না। সবাই বলে খুব বিশ্বস্ত লোকের মুখে শুনেছে যে তারা স্বয়ং ভূত দেখেছে। মনোহরবাবু তাহার সুঘন দাড়ির মধ্যে দীর্ঘক্ষণ অঙ্গুলিগুলি চালনা করিতে করিতে বলিলেন, আপনি বললেন হাজার হাজার লোক সম্রাটকে দেখেছে, তেমনি হাজার হাজার লোক অশরীরী আত্মাকেও প্রত্যক্ষ করেছে। আপনি বললেন যে সম্রাটের ১০-২০ খানা ছবি দেখেছেন, তেমনি ১০-২০ খানা ভূতেরও ছবি আপনাকে আমি দেখাতে পারি। যদি দেখতে চান, একদিন আমার বাড়িতে যাবেন। আমার একখানা বইয়ে কেটি কিং এর ছবি আছে। প্রথম চার্লসের সময় কেটি কিং নামে একটি মেয়ে জীবিত ছিলেন। ১৬ বৎসর বয়সে তার মৃত্যু হয়। গত শতাব্দীর মধ্যভাগে আমেরিকা ও ইউরোপের নানা স্থানে কেটি কিং স্থূল শরীর ধারণ করে আবির্ভূত হয়েছিলেন। তার নাড়ি পরীক্ষা করা হয়েছে। তার শরীরে ছুরি ফুটিয়ে দিয়ে দেখা গিয়েছে ঠিক মানুষের মতো রক্তপাত হয়।
তার ফটোগ্রাফ পর্যন্ত তোলা হয়েছে। ফটোগ্রাফ থেকে ছবি আমার বইয়ে আছে, আসবেন দেখাবো। সুরেন্দ্রবাবু মৃদু মৃদু হাস্য করিয়া বলিলেন, আপনারাও যেমন ভালো মানুষ, ওইসব বিশ্বাস করেন? ভূতবাদীদের কত জোচ্চুরি ধরা পড়েছে তার সংখ্যা নেই। কেটিকিং এর দেহে ছুরি ফুটিয়ে রক্তপাত হয়েছে, ওইটি আপনি বিশ্বাসযোগ্যতা প্রমাণ বলে উল্লেখ করলেন। আমার তো ঠিক উল্টো মনে হয়, ছুরি ফোটালে রক্ত না পড়তো, অথচ শরীরী মানুষ একটা দাঁড়িয়ে আছে দেখছি, তাহলে বরং বিশ্বাস হতো এটা বাস্তবিক মানুষ নয়। এক্ষেত্রে দেখুন, ভূত তিনি বাড়ির সামনেই বটগাছে থাকেন, চিঠি যখন লিখতে পারেন তখন অনায়াসে মূর্তি গ্রহণ করে নিজের বক্তব্য বলে যেতে পারতেন, কিন্তু তা না করে খাম কাগজ কালি সংগ্রহ করবার কষ্ট স্বীকার করলেন। এইটুকু থেকে এইটুকু চিঠিখানি টেবিলের উপর রেখে গেলেই হতো, তা না করে 1 মাইল দূরে পোস্ট অফিসে গেলেন তাকে পোস্ট করতে, আবার 2 পয়সা খরচ করে টিকিট কিনতে হলো। মশাই, ভৌতিক জগতে পয়সা যদি বাস্তবে গিয়ে এত সস্তা হতো, তাহলে না হয় সেইখানে গিয়ে প্র্যাকটিস শুরু করি। মনোহর বাবু একটু বিরক্তির সহিত বলিলেন, মশাই, জিনিসটা হাসি তামাশার নয়, এসব গভীর বিষয়, অনেক চর্চা অনেক আলোচনা না করে এই বিষয়ে মতামত প্রকাশ করা উচিত নয়। ভৌতিক জগৎ থেকে ডাকে চিঠি আসে এই প্রথম নয়, হিমালয় থেকে মহাত্মারাও মাঝে মাঝে ডাকে চিঠিপত্র লেখেন। কুটুম্বিলাল নামে এক মহাত্মা এরকম অনেক চিঠি আমাদের মাদাম ব্লাভাটস্কিকে লিখেছিলেন। তারাও মনে করলে সাক্ষাৎ আবির্ভাব হয়ে বক্তব্য বলে যেতে পারতেন, কিংবা চিঠি উড়িয়ে টেবিলের উপর ফেলে যেতে পারতেন, কিন্তু ডাকেই তারা চিঠিপত্র পাঠাতেন। ইহা শুনিয়া শিক্ষিত মোক্তারবাবু মৃদু মৃদু হাস্য করিতে লাগলেন, বলিলেন, কুটুম্বলালের চিঠি তো কোন কালে জাল বলে সাব্যস্ত হয়ে গেছে। ডাক্তার হডসন বলে একজন বৈজ্ঞানিক নিজে ভারতবর্ষে এসে এই বিষয়ে অনুসন্ধান করে প্রমাণ করে দিয়েছেন যে মাদাম ব্লাভাটস্কিকে তার দামোদর বলে এক ব্যক্তি সব চিঠি জাল করেছিলেন। একথা শুনিয়া থিওজফিস্ট বাবুটি ভ্রুকুঞ্চিত করিয়া বিরক্তির স্বরে বলিলেন, ওসব ঈর্ষাপরায়ণ লেখকের বই পড়বেন না, আমার কাছে আসবেন, ভালো ভালো বই সব আপনাকে পড়তে দেবো, তা পড়লে আপনার সমস্ত অবিশ্বাস দূর হয়ে যাবে। মাদাম ব্লাভাটস্কি যে কত বড় লোক তা তার আইসিস আনভেলড বইটি পড়লেই বুঝতে পারবেন। সুরেন্দ্রনাথ মুচকিয়া হাসিয়া বলিলেন, সেই বইটি পড়িনি বটে, তবে এডমন্ড গ্যারেট প্রণীত আইসিস ভেরি মাচ আনভেলড আর দ্য স্টোরি অফ দ্য মাহাত্মা হোক্স বইটি পড়েছি, লাইব্রেরিতে আছে, দেখতে চান তো এনে দিতে পারে। একথায় মনোহরবাবু রাগিয়া আগুন হইয়া উঠিলেন, বলিলেন, ওই আপনারা এক কথা শিখে রেখেছেন, গাল দেওয়া যায় না এমন ভালো জিনিসই নেই। যত সব কুচক্রী বদমাইশ লোক মিছামিছি মাদামের অপরাধ রটনা করেছে। এমন সময় বাইরে শব্দ উত্থিত হইল, বাবু, চিঠি আছে। পরমুহূর্তে ডাক পিয়ন প্রবেশ করিয়া ক্ষেত্রবাবুর হাতে একখানি পত্র দিল। পত্রখানি হাতে লইয়া ক্ষেত্রমোহন বাবুর চক্ষু স্থির হইয়া গেল। বলিলেন, মশাই, আবার সেই। পত্র খুলিয়া পাঠ করিয়া সেইখানি সকলের সম্মুখে ফেলিয়া দিলেন। থিওজফিস্ট বাবুটি অতি আগ্রহের সহিত সেখানে কুড়িয়া লইয়া পাঠ করিলেন। শেষে নবীন মুক্তার বাবুর হাতে সেখানি দিলেন। পত্রখানি এইরূপ, শ্রী শ্রী দুর্গা সহায়, প্রণাম পূর্বক নিবেদনচ্চ বিশেষ। এত সাহস তোমার, আশীর্বাদ পর্যন্ত হইয়া গিয়াছে। তুমি মনে করিয়াছ আমি তোমার যে পত্র লিখিয়াছিলাম তা ফাঁকা আওয়াজ? রশি বামনি তেমন মেয়ে নয়, আমি মানা করা সত্ত্বেও বিবাহ করিবে। এখনো সাবধান হও, এ দুর্মতি পরিত্যাগ করো, নহিলে একদিন গভীর রাত্রিতে তুমি যখন ঘুমাইয়া থাকিবে, বটগাছ হইতে নামিয়া বুকে একখান 10 মুন পাথর চাপাইয়া দিব, ঘুম আর ভাঙিবে না। রসময়ী। একে একে সকলে পত্রখানি পড়িলেন, পড়িয়া স্তম্ভিত হইয়া বসিয়া রইলেন।
শিক্ষিত মুক্তার বাবুর মুখও শুকাইয়া গেল। তথাপি মন হইতে সংশয় দূরে নিক্ষেপ করিয়া বলিলেন, আচ্ছা ক্ষেত্রবাবু, আর একবার বেশ করে লেখাটা পরীক্ষা করে দেখুন দেখি, আপনার স্ত্রীর হাতের লেখাই বটে তো? না কোনো জায়গায় কোনো সন্দেহজনক তফাৎ আছে? ক্ষেত্রবাবু বলিলেন, কোনো সন্দেহ নেই, শুধু হাতের লেখার মিল হলেও বা সন্দেহ করতাম। তবে যেখানে যেখানে যে যে বানান ভুল চিরকাল হতো, এ চিঠিতেও তাই। সে চিরকালই শ্রী শ্রী এক জায়গায়, দুর্গা একটু তফাতে লিখিত, এ দুখানা চিঠিতেও তাই। তাছাড়া চিঠিতে এমন সব কথাবার্তা রয়েছে যা সে জীবিতকালেও মুখে সর্বদা ব্যবহার করত। সকলে নিস্তব্ধ হইয়া বসিয়া রইলেন। কিয়ৎ পরে সুরেন্দ্রবাবু গলা ঝাড়িয়া জিজ্ঞাসা করিলেন, তার মৃত্যুর সময় আপনি উপস্থিত ছিলেন? ক্ষেত্রবাবু বলিলেন, ছিলাম বই কি। সঙ্গে সঙ্গে ঘাটে গিয়েছিলেন? গিয়েছিলাম। চিতার উপর তার দেহ রাখার পর তার মুখ আপনি আর দেখেছিলেন? দেখিনি আবার, আমি নিজেই তো মুখাগ্নি করেছি। ওহে, তুমি যা ভাবছো তা নয়, কোনো ভুল হয়নি। নব্য মুক্তারবাবু তখন ঘাড় হেট করিয়া বসিয়া রহিলেন। একজন বলিলেন, দেয়ার আর মোর থিং ইন হেভেন অ্যান্ড আর্থ, হোরাসিও, দেন আর ড্রিমড অফ ইন ইউর ফিলোসফি। হে হোরেশীয়, স্বর্গে ও মর্তে এমন অনেক জিনিস আছে যাহার বিষয়ে তোমার দর্শন বিজ্ঞান স্বপ্নেও অবগত নয়। অপর একজন বলিলেন, তা তো বটেই, তা তো বটেই। ধরুন আমাদের দেশে, শুধু আমাদের দেশই বা বলি কেন, সকল দেশেই আদ্যিকাল থেকে যে একটা বিশ্বাস প্রচলিত আছে যে ভূত বলে একটা জিনিস আছে, তার কি কিছুই ভিত্তি নেই? সরকারি উকিলবাবুটি বলিলেন, শুধু অন্ধবিশ্বাসের কথা নয়, গত 50 বৎসরের মধ্যে ইউরোপে ও আমেরিকায় ভূতের অস্তিত্ব নিঃসংশয়িতভাবে প্রমাণ হয়ে গেছে। একসময় বৈজ্ঞানিক শ্রেষ্ঠ টিন্ডাল পর্যন্ত ভূতকে হেসে উড়িয়ে দিয়েছিলেন। এখন আর শিক্ষিত সমাজে সে ভাব নেই। বিখ্যাত সম্পাদক স্টেট সাহেব তার এক গ্রন্থে লিখেছেন, of all the vulgar superstitious of the half educated none dies harder than the absurd delusion that there are no such things as ghost. অর্ধশিক্ষিত ব্যক্তিগণের মনে যতগুলি ইতবজনিত কুসংস্কার আছে, তাহার মধ্যে ভূত নাই, এই অদ্ভুত ভ্রমটি সর্বাপেক্ষা প্রবল। বলিয়া বিজয়ী বীরের মতো তিনি সুরেন্দ্রনাথ বাবুর প্রতি কটাক্ষপাত করিলেন। সন্ধ্যা হইয়া গিয়াছিল, সেদিনকার মতো সভাভঙ্গ হইল। সেই বটগাছের তলা দিয়া যাইতে সুরেন্দ্রবাবুরও গাটা যেন ছমছম করিতে লাগিল। খুড়া মহাশয় কোথায় বেড়াইতে গিয়াছিলেন, সন্ধ্যার পর বাড়ি ফিরিয়া আসিয়া দ্বিতীয় পত্রের কথা শুনিয়া বলিলেন, দেখো ক্ষেত্তর, ব্যাপারটা ক্রমে গুরুতর হয়ে দাঁড়ালো। বিবাহটা এখন না হয় বন্ধই রাখা যাক। আমার মতে বৎসর পূর্ণ হলেই গয়ায় গিয়ে একটা পিণ্ড দিয়ে এসো, উদ্ধার হয়ে যাবেন। বৎসর পূর্ণ হতে তো আর বেশি দেরি নেই, আর মাসখানেক হলেই হয়, তখন নির্বিঘ্নে শুভকর্ম শেষ করা যাবে। ক্ষেত্রবাবু বলিলেন, তা বেশ, সেই ভালো কথা। কন্যার পিতাকে বলিয়া কইয়া বিবাহের দিন পিছাইয়া দেওয়া হইল। নিমন্ত্রণ পত্র সমস্ত প্রত্যাহিত হইল। গয়া শ্রাদ্ধ সারিয়া আসিয়া ক্ষেত্রবাবু বিবাহ করিবেন, ইয়া সকলেই জানিতে পারিল। ক্ষেত্রবাবুর হস্তে একটা বড় জালিয়াতির মোকদ্দমার তদবিরের ভাব রইয়াছে। মোকদ্দমাটা দায়রা সুপর্দ হইয়াছে। সেটা শেষ না হইলে ক্ষেত্রবাবু গয়া যাইতে পারিতেছেন না। ফরিয়াদি পক্ষের সাক্ষীদিগকে সমস্ত দিন ধরিয়া তালিম দিতে হইতেছে। মোকদ্দমার পূর্বদিন সন্ধ্যাবেলা কাছেরি হইতে ফিরিবার সময় রসময়ের তৃতীয় পত্র ক্ষেত্রবাবুর হস্তগত হইল। তাহাতে অন্যান্য কথার সঙ্গে লেখা আছে, শুনিলাম নাকি গয়ায় আমার পিণ্ডি দিতে যাইতেছ। ভাবিয়াছ বুঝি পিণ্ডি দিলে আমি উদ্ধার হইয়া যাইব, তখন স্বচ্ছন্দে বিবাহ করিবে। গয়ায় যদি যাও, তবে চোরের বেশ ধরিয়া রেলগাড়িতে প্রবেশ করিয়া তোমার বুকে
ছোড়া বসাইয়া দিল। ক্ষেত্রবাবুর আর বাড়ি যাওয়া হইল না। কাছারির পোশাকেই মনোহরবাবুর বাড়ি গিয়া তাহাকে পত্র দেখাইলেন। মনোহরবাবু পত্র পড়িয়া বলিলেন, এ যে বড় বিপদ দেখছি। বিবাহ করবার কল্পনা আপনাকে পরিত্যাগ করতে হলো। ক্ষেত্রবাবু বলিলেন, আচ্ছা মশায়, অশরীরী আত্মা মানুষের বুকে ছুরি বসিয়ে দিতে পারে? আপনার থিওজফি শাস্ত্রে কি বলে? মনোহরবাবু একখানি মোটা বই আলমারি হইতে বাহির করিয়া এক স্থানে খুলিয়া বলিলেন, এ সম্বন্ধে থিওজফি শাস্ত্রের মত এই, মুক্তা আত্মাগণ সাধারণত অশরীরী, কিন্তু কখনো কখনো তারা নিজেকে মেটিরিয়ালাইজ অর্থাৎ জড়দেহ সম্পন্ন করে থাকেন। তাদের এমন ক্ষমতা আছে যে বায়ু থেকে, গাছপালা থেকে, ভূমি থেকে, এমনকি কাছাকাছি মানুষের দেহ থেকে আবশ্যক পদার্থগুলি সংগ্রহ করে নিজ দেহ ধারণ করেন। সুতরাং সে অবস্থায় বুকে ছুরি বসিয়া দিতে পারা কিছু আশ্চর্য নয়। আবার এও বিবেচনা করুন না, যে হস্ত কলম ধরে চিঠি লিখিতে সক্ষম, সে হস্ত ছুরি ধরতে পারবে না কেন? ক্ষেত্রমোহন বাবু কিয়ৎক্ষণ চিন্তা করিলেন, শেষে বলিলেন, দেখুন, এ পত্রগুলো জাল কিনা সেটা একবার ভালো করে তদন্ত করতে হচ্ছে। আমি বলি কি, এই যে কলকাতা থেকে হস্তলিপি বৈজ্ঞানিক আমাদের দায়রার মোকদ্দমা সাক্ষী দিতে আসছেন, তাকে দিয়ে এই চিঠিগুলো পরীক্ষা করালে হয় না? থিওজফিস বাবুটি ক্ষেত্রমোহন বাবুর এই সন্দেহবাদে মনে মনে বিরক্ত হইলেন। প্রকাশ্যে বলিলেন, তা যদি আপনার ইচ্ছায় পরীক্ষা করাতে পারেন। পরের দিন দায়রায় জালের মোকদ্দমাটি বিচার আরম্ভ হইল। হস্তলিপি বৈজ্ঞানিক সফটমোর সাহেব সাক্ষ্য প্রদান করিলেন। দিনের শেষে কাছেরির পর ক্ষেত্রমোহন ডাকবাংলোয় গিয়া সফটমোর সাহেবকে ভৌতিক পত্র তিনখানি দিলেন। তুলনার জন্য রসময়ের কয়েকখানি পুরাতন আসল পত্র দিয়া আসিলেন। সাহেব বলিলেন, কল্ল প্রাতে পরীক্ষার ফলাফল জানাইব। পরের দিন প্রাতঃকালে সরকারি উকিল মনোহরবাবুকে সঙ্গে লইয়া ক্ষেত্রমোহন বাবু আবার ডাকবাংলোয় উপস্থিত হইলেন। সাহেব বলিলেন, পরীক্ষাধীন পত্র তিনখানি এবং আসল পত্রগুলি সমস্তই এক হস্তের লেখা। ইহা শুনিয়া ক্ষেত্রবাবুর মুখটা ছোট হইয়া গেল। মনোহরবাবু বলিলেন, সাহেব, অনুগ্রহ করিয়া একখানা সার্টিফিকেট দিতে পারেন? সাহেব মনে করিলেন, নিশ্চয়ই এ পত্র লইয়া একটা মামলা মোকদ্দমা হইবে, আবার সাক্ষী দিতে আসিয়া ফি পাওয়া যাইবে। সুতরাং আহ্লাদের সহিত তিনি সার্টিফিকেট লিখিয়া দিলেন। বাসায় যাইতে যাইতে মনোহরবাবু ক্ষেত্রবাবুকে বলিলেন, এই চিঠিগুলির নকল আর সাহেবের সার্টিফিকেট যদি আমাদের থিওজফিক্যাল রিভিউ নামক মাসিক পত্রে ছাপাতে পাঠায়, তাতে আপনার কোনো আপত্তি আছে কি? আমরা যাকে স্পিরিট বাইটিং বলি, তার সুন্দর অকট্য প্রমাণ হবে। ক্ষেত্রবাবু বলিলেন, তাতে আমার আপত্তি নেই। পরবর্তী সংখ্যার থিওজফিক্যাল রিভিউ পত্রে সার্টিফিকেট সহ চিঠিগুলি ছাপা হইয়া গেল। নানা স্থান হইতে বড় বড় থিওজফিস্টগণ ক্ষেত্রমোহন বাবুকে পত্র লিখিতে আরম্ভ করিলেন। কেহ কেহ হুগলিতে আসিয়া পত্রগুলি স্বচক্ষে দেখিয়া বিস্ময়ে আবির্ভূত হইতে লাগিলেন। থিওজফিস্ট মহলে ক্ষেত্রবাবুর প্রসারের আর সীমা নাই, কিন্তু ইহাতে তিনি কিছুমাত্র সান্ত্বনা লাভ করিলেন না। পত্রগুলি জাল প্রমাণ হইলে তিনি বিবাহ করিয়া সুখী হইতে পারিতেন। ভয়ে গয়ায় গিয়া পিণ্ডদান করিতেও পারিলেন না। তাহার অদৃষ্টে বুঝি বিবাহ আর নাই। চৈত্র মাস আসিল, বসন্তের বাতাস বইতেছে। দোল উপলক্ষে কাছারি বন্ধ। ক্ষেত্রমোহন বাড়িতে আসিয়া নিজ দূরদৃষ্টের বিষয়ে চিন্তা করিতেছিলেন। এমন সময় একজন আসিয়া সংবাদ দিল, হালি শহরে তার শ্বশুর বাড়িতে মহা বিপদ উপস্থিত। দোল উপলক্ষে বাজি পোড়াইতে গিয়া একটা বোম ফুটিয়া তাহার ছোট সম্বন্ধে সুবোধ বিশেষ আঘাতপ্রাপ্ত হইয়াছে। তাহাকে হুগলি হাসপাতালে আনা হইয়াছে। শুনিয়া ক্ষেত্রবাবু থাকিতে পারিলেন না। গাড়ি ভাড়া করিয়া হাসপাতাল অভিমুখে ছুটিলেন।
সেখানে গিয়া দেখিলেন ছেলেটির অবস্থা সংকটাপন্ন। বিছানার নিচে মেঝের উপর বসিয়া বিধবা বিনোদিনী রোদন করিতেছেন। ক্ষেত্রমোহনকে দেখিয়া তিনি আরো রোদন করিতে লাগিলেন। সমস্ত দিন ঔষধ প্রয়োগ ও শুশ্রূষা চলিল। সন্ধ্যার দিকে ডাক্তাররা বলিলেন আর প্রাণের আশঙ্কা নাই। ক্ষেত্রমোহন শালিকাকে বলিলেন, ঠাকুরজি, সন্ধ্যা হলো, এইবার বাড়ি চলো। বিনোদিনী বলিলেন, আমি সুবোধকে ছেড়ে বাড়ি যেতে পারবো না। সমস্ত দিন অনাহারে আছো, স্নানাহার পর্যন্ত হলো না। তা না হোক, আমি যেতে পারবো না। অবস্থা বুঝিয়া হাসপাতালে ডাক্তারেরা বলিলেন, আপনাকে বাড়ি যেতে হবে, এখানে তো রাত্রে থাকতে পারবেন না, কাল সকালে আবার আসবেন। এখন আর কোনো ভয় নেই, বিপদ যা তা কেটে গেছে, আমরা সেবা শুশ্রূষা করব, আপনার কোনো চিন্তা নেই, আপনি বাড়ি যান। অনেক বুঝাইতে বিনোদিনী সম্মত হইলে। ক্ষেত্রমোহনকে বলিলেন, তুমি তবে আমায় হালি শহরে নিয়ে চলো, রাত্রে সেখানে থাকবো, কাল ভোরে আবার আমায় এখানে পৌঁছে দিতে হবে। ক্ষেত্রমোহন তাহাই করিলেন। হালি শহরে রাত্রি কাটিল। ভোরে উঠিয়া স্বহস্তে এক ছিলিম তামাক সাজিয়া ক্ষেত্রমোহন ধূমপান আরম্ভ করিয়াছেন। এমন সময় বাড়ির বাহিরে মহা গণ্ডগোল উপস্থিত হইল। তাড়াতাড়ি হুঁকা রাখিয়া বাহিরে গিয়া দেখিলেন লাল পাগড়িতে বাড়ি ঘেরাও করিয়া ফিরিয়াছে। অশ্বপৃষ্ঠে স্বয়ং পুলিশের সুপারিনটেন্ডেন্ট সাহেব দুয়ারে দাঁড়াইয়া, সঙ্গে কয়েকজন দারোগা ও হেড কনস্টেবলও আছে। পুলিশ সাহেবের সঙ্গে ক্ষেত্রবাবুর পরিচয় ছিল। নত হইয়া সাহেবকে সেলাম করিলেন। সাহেব চুরুট মুখে বলিলেন, হ্যালো মুখটিয়ার, তুমি এখানে কি করিতেছ? ক্ষেত্রবাবু বলিলেন, হুজুর, এই আমার শ্বশুর বাড়ি। ইয়া তোমার শ্বশুর বাড়ি আছে? হুম, আমি তোমার শ্বশুর বাড়ি সার্চ করিবে। কেন হুজুর? এখানে বোমা তৈয়ারি হয় কিনা দেখিবে। ইহা সার্চ ওয়ারেন্ট আছে। বলিয়া সাহেব সার্চ ওয়ারেন্ট খানি ক্ষেত্রবাবুর হস্তে প্রদান করিলেন। ক্ষেত্রবাবু সেখানেই উল্টিয়া পাল্টিয়া দেখিয়া সাহেবের হাতে ফিরাইয়া দিলেন। বলিলেন, হুজুর মালিক, যা ইচ্ছা করতে পারেন। সাহেব বলিলেন, স্ত্রীলোকগণকে লুকাইয়া রাখো। পুলিশ গৃহমধ্যে প্রবেশ করিল। স্ত্রীলোকগণের মধ্যে কেবল বিনোদিনী। তিনি পুলিশের ভয়ে কোথাও লুকাইবার প্রয়োজন দেখিলেন না। হরিনামের মালাটি হাতে করিয়া উঠানে তুলসীতলায় বসিয়া রহিলেন। খানা তল্লাশি আরম্ভ হইল। বন্দুক, বারদ, ডিনামাইট, বোমা, বর্তমান, বননীতি, যুগান্তর, গীতা, দেশের কথা, রিভিউ অব রিভিউজ প্রভৃতি কিছুই বাহির হইল না। বাহির হইল হিন্দুর সৎ কর্মমালা, উত্তপ্রেশ পঞ্জিকা, কাশিদাসী মহাভারত এবং একখানা বটতলার ছেঁড়া উপন্যাস। ক্ষুদ্র বা বৃহৎ কোন দেশনায়কের কোন ছবি বাহির হইল না। বাহির হইল কেবল খানকত কালীঘাটের পট এবং একখানা আর্ট স্টুডিওর গণেশ মূর্তি। জমিদারের খানকত পুরাতন দাখিলা এবং একটা ধুলি মলিন চিঠি ফাইল বাহির হইল। বিনোদিনীর বাক্স হইতে বাহির হইল এক বান্ডিল চিঠি এবং খানকতক ঠিকানা লেখা সাদা খাম। সমস্ত জিনিস উঠানে আনিয়া জমা করা হইল। একজন দারোগা কাগজপত্রগুলির ফিরিস্তি প্রস্তুত করিতে লাগিলেন। ক্ষেত্রমোহনও সেইখানে বসিয়াছিলেন। তিনি দেখিলেন সাদা খামগুলির প্রত্যেকখানিতে তাহারই শিরোনাম লেখা এবং রসময়ের হস্তাক্ষর। পুলিশ সাহেবের অনুমতি লইয়া খাম ও চিঠিগুলি ক্ষেত্রবাবু পরীক্ষা করিতে লাগিলেন। খানকড়ি চিঠি রইয়াছে, সমস্তই বেগুনি রঙের ম্যাজেন্টা কালিতে রসময়ের হস্তাক্ষরে লিখিত। কয়েকখানি চিঠি খুলিয়া ক্ষেত্রবাবু পাঠও করিলেন। নানা অবস্থা কল্পনা করিয়া অনুমানে পত্রগুলি লিখিত। কোনোটাতে বটগাছে বাসস্থানের উল্লেখ আছে, একখানাতে আছে
গয়ায় পিণ্ডদান করিয়া আসিয়াছ বলিয়া মনে করিও না আর তোমার অনিষ্ট করিতে পারি না। এখনো রশি বামনি তোমার ঘাট মটকাইতে পারে। একখানেতে রহিয়াছে, শুনিলাম বিবাহের দিনস্থির হইয়াছে, এখনো সাবধান। একখানেতে আছে, কল্ল তোমার বিবাহ, এত মানা করিলাম, কিছুতেই শুনিলে না। আচ্ছা, খুব শীঘ্রই হাজির হব আমার পরবর্তী আরেকটি গল্প। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।